প্রেমিক ধ্রুবর মারাত্মক স্পর্শ, তার গায়ের মৃদুমন্দ সুঘ্রাণ সব কিছু অতিথিকে মোহিত করে ভীষণ। এমন না যে এটা তাদের প্রথম জড়িয়ে ধরা, প্রথম কাছে আসা। এর আগেও ধ্রুব ছুঁয়েছিল ওকে, এইভাবে যত্নে আদুরে ভঙ্গিতে টেনে নিয়েছিল নিজের বুকে। তবে তখন অদিতি দেখেছিল ওই ধ্রুবরই মারাত্মক উন্মাদনা, ওর পাগলামি, ওর রাগের পারদ। তবে আজ আজ ধ্রুব শুধুই একজন প্রেমিক, ব্যাস। অদিতি প্রেমিক বই, সে আর কিচ্ছুটি নয়। কেটে যায় অনেকটা সময়। ধ্রুব তখনও চোখ বুজে জড়িয়ে ধরে আছে নিজের শখের নারীকে। হঠাৎ করে কেবিনে সৌরভ ঢুকে পড়লেন, তার হাতে মেডিসিনের প্যাকেট, অপর হাতে বাটি। ছেলেকে অদিতির সঙ্গে জড়িয়ে ধরে বসে থাকতে দেখে তিনি যারপরনায় লজ্জা পেয়ে গেলেন। মুখ নামিয়ে চলে যাবেন তার আগেই দেখে ফেলে ওনাকে অদিতি। লজ্জা, ভয়ে ও দ্রুত ধাক্কা দিয়ে উঠে ধ্রুবকে। ধ্রুব এই ধাক্কায় ব্যথা পেয়ে আহ করে শব্দ করে ওঠে। ভ্রুকুচকে অদিতির দিকে তাকালেন ধ্রুব। অদিতি অস্বস্তিতে জমে যায়। চুল কানের পেছনে গুজে নিতে নিতে নিভু গলায় বলল, আপনার বাবা এসেছেন। ধ্রুব চোখ উল্টে ফেলল। চূড়ান্ত হতাশ চোখে পেছনের দিকে চেয়ে নিজের বাবাকে দেখল। সৌরভ ইয়ামিন চলে যেতে নিচ্ছিলেন। পেছন থেকে ধ্রুব ডাকলো না ওনাকে একবারের জন্য। ও অদিতিকে ছেড়ে দিয়ে আঙুলের নখগুলো খুঁটিয়ে দেখা শুরু করেছে। সৌরভকে ধ্রুব পুরোদমে ইগনোর করা দেখে অদিতি নিজেই ততস্থ হয়ে বেড থেকে উঠে দাঁড়ালো। ওড়না সামলে ডেকে বসলো, আঙ্কেল ভেতরে আসুন না। সৌরভ অদিতির সরল নরম কণ্ঠে পেছন ফিরে তাকালেন। ধ্রুব অদিতির দিকে কড়া চোখে তাকালো তাৎক্ষণিক। অদিতি অবাক চোখে চেয়ে দেখে ধ্রুব ইশারাগুলো, অথচ ও কিছুই বোঝেনি। সৌরভ অদিতির থেকে চোখ সরিয়ে ছেলের দিকে শান্ত ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। তিনি দেখেন তার গুণধর ছেলে মেয়েটাকে রাগি রাগি চোখে কিছু একটা ইশারা করছে। অদিতিও পাল্টা ইশারা করলো চোখ দিয়ে। কি হয়েছে? সৌরভ ওদের ইশারার কথা বলার মধ্যে দুজনকে থামানোর জন্য হালকা কাশলেন। অদিতি কাশির আওয়াজে দ্রুত ধ্রুব থেকে চোখ সরিয়ে নিল। ধ্রুব অদিতির অবুঝ ভাবখানার দিকে চেয়ে রাগ চেপে মুখ খিচিয়ে রেখে সে বলল, নাথিং, ইউ ক্যারি অন। অদিতি পাত্তা দিল না ধ্রুবকে। ও আবারও নম্র গলার ভেতরে ঢুকতে বলল সৌরভকে। বারবার এভাবে বলা সৌরভ রুমে ঢুকলেন। পেছন পেছন ইমন সহ বাকিরাও একে একে রুমে ঢুকে গেল। ওদের হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে অদিতি অবাক হয়ে তাকালো। ধ্রুব এবার মহাবিরক্ত। কত সুন্দর হাঁক করেছিল ও অদিতিকে, এর মধ্যে পাগড়া না দিতে পারলে হচ্ছিল না তাদের। ধ্রুবর মুখে নারাজি লেপ্টে আছে। ওর বন্ধুরা বাকিরা সেটা পাতা দিল না। রুমে ঢুকে ধ্রুবর আশেপাশে যে যার মতো ধ্রুবর বেডের চারপাশে জায়গা নিয়ে বসে গেল। অদিতি একবার ধ্রুবর বিরক্তি মাখা মুখ দেখছে, তো আরেকবার ওদের কাজ দেখছে। সৌরভ স্যুপ এনেছেন, স্যুপ থেকে ধোয়া উঠছে। উনি স্যুপ চামচ দিয়ে নাড়িয়ে দিতে দিতে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ডাক্তার বলেছে তরল খাবার খেতে, স্যুপ ভালো লাগবে তোমার, খেয়ে নাও। নাকি আমি খাইয়ে? দরকার নেই, আমি পারবো। ধ্রুব কথাটা বলে সৌরভকে আর কিছু বলার সুযোগ না দিয়ে স্যুপের বাটি নিজের হাতে নিয়ে নিল। সৌরভ কিছু বললেন না, নাইবা ভ্রু কুঁচকালেন। তিনি অত্যন্ত স্বাভাবিক চোখে ইমনের দিকে তাকিয়ে বললেন, আমার এখানে থাকার দরকার সম্ভবত আর নেই, আমি অফিসে যাব। খেয়াল রেখো ওর। আর সিগারেট খেতে মানা করেছে ডক্টর, ওটা যেন কদিন না খাওয়া হয়, খেয়াল রেখো তোমরা। ইমনরা মাথা নাড়ালো। ধ্রুব স্যুপ খেতে খেতে ব্যঙ্গ করে ফিক করে হাসার ভান করলো সৌরভের চিন্তিত কথার বিপরীতে। সৌরভ ভ্রু কুঁচকে তখন ছেলের দিকে তাকালেন। ইমন বাঘছেলের ইশারা এমন খোঁচাখুচি দেখে অপ্রস্তুত ভঙ্গিতে পাশ থেকে আলগোজে ধ্রুবর পেটে গুঁতো দিতেই ধ্রুব আবার গম্ভীর হয়ে ভদ্রতার মতো স্যুপটা খেতে লাগলো। সৌরভ এবার চোখ সরিয়ে অদিতির দিকে তাকালেন। ওনার তাকানোতে অদিতি জোরে সরু ভঙ্গিতে তাকালো ওনার দিকে। এমনিতে ধ্রুবর ওনার প্রতি এক একটা অসভ্য আচরণ দেখে অদিতি এমনি গুটিয়ে যাচ্ছিল। সৌরভ মমতা নিয়ে ডাকলেন। ও স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। উনি বললেন, তুমি থাকছো তো এখানে, মানে হাসপাতালে? অদিতি ঘড়ির দিকে তাকালো। ওর যাওয়া লাগবে হোস্টেলে, বাড়ি থেকে হোস্টেলে কল যাবে। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি ঘণ্টাখানের মধ্যে চলে যাব আঙ্কেল। সৌরভ এবার চিন্তা বাড়লেও তেমন মানা না করে বললেন, ও তুমি থাকলে ভালো হতো, কারো কথা তো ওই ছেলে শুনবে না, যার নমুনা আজকে আমরা সবাই এই হাসপাতালে বসে আছি। তোমার কথা হয়তো বা কানে নিলেও নিবে, কিন্তু ঠিক আছে, তোমার যেহেতু যাওয়া লাগবে জোর করব না, তবে ওর প্রতি খেয়াল রেখো মা, আমি তোমাকে নিয়ে অনেক আশাবাদী। অদিতি সৌরভের শেষ কথার মানে বুঝলো না, তবু ও মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি আঙ্কেল।
সৌরভ এবার হালকা হেসে অদিতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধ্রুবর দিকে এক পলক চেয়েই চলে গেলেন। উনি যেতে ধ্রুব এক হাতে সুপের বাটি রেখে অপর হাতে অদিতির ওর শিওরে পাশে টেনে বসিয়ে দিল। অদিতি এভাবে হাত ধরে হুট করে বসে ফেলানোতে ভুয়ো কুচকে তাকালো ধ্রুবর দিকে। চারপাশে সবাইকে ইশারা করে নিভু নিভু গলায় বলল, এখানে যে মানুষ আছে খেয়াল করেন একটু প্লিজ। ধ্রুব সেটা পাতা দিল না, বরং সোজা ইমনের দিকে চেয়ে বলল, তাকে নিয়ে আরও আধা ঘন্টা পর আসা গেল না? কাকে নিয়ে? ইমন জানা সত্ত্বেও অবুঝ গলায় প্রশ্ন করল। ধ্রুব খাওয়া থামিয়ে ভ্রু কুচকাতে ইমন শুধরে নিয়ে গলা কেসে বলল, আরে আঙ্কেল স্যুপ কিনেছে, ঠান্ডাও হয়ে যাবে, সেজন্য আমাদের বাধা নামে নেই তোর মতোই বড় বড় পা ফেলে চলে এসেছে। থামাতে থামাতে সোজা তোর রুমে হাজির। আমরা কি করব এখানে? ইমন এবার ভ্রু বাঁকিয়ে হঠাৎ বাঁকা হেসে ঠাট্টা করে বলল, কেন, মুন্নিপদ নাম হয়ে সিন চলছিল নাকি তোদের মধ্যে? আঙ্কেল কি বাই চান্স? অদিতি লজ্জায় মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলল। ধ্রুব ভ্রু কুচকে ধমকে বলল, শাট আপ ইমন। ইমন থেমে গিয়ে মিটমিট করে হাসছিল। সুমন পাশ থেকে টিটকারি করে বলল, কেন ভাই, লজ্জা পড়ে যাচ্ছেন নাকি? আপনার লজ্জা পাইলে হেপ্পি দেখায় কিন্তু, তাই না ভাবি? ধ্রুব অদিতির দিকে চোখে তাকালো। মেয়েটা লজ্জার লাল মুখ নিয়ে ওপাশে চেয়ে বসে আছে, কিছু বলতেও পারছে না এই কাউকে। ধ্রুব এবার শোভনের মাথায় ভয়াবহ গাঁটটা মেরে বলল, আমার লজ্জা ফজ্জা নেই, কিন্তু আমার পাশে যে বসে আছে তার আছে, তাই মুখ বন্ধ অ্যান্ড বেরো সবাই রুম থেকে। 3 ইডিয়টসের কেউ যেন এ কথা শুনলই না। যে যার জায়গা আরাম করে হেলান দিয়ে বসলো বিছানায়। ইমন অলস ভঙ্গিতে বলল, ভাই, আজ সারাদিন তোর জন্য অনেক ছোটাছুটি করেছি, আমাদের রেস্ট দরকার। রোমান্সের চিন্তা বাদ দিয়ে আমাদের সঙ্গে কোপারেট কর প্লিজ। ধ্রুব চূড়ান্ত রেগে তাকিয়ে রইল তাদের ন্যাকামোর দিকে। দাঁতে দাঁত পিষে কিছু বলতে যাবে তার আগেই ইমন কিছু একটা হুট করে আবার বসে গেল। হেঁটে টেবিলের ওপর থেকে একটু আগে আনা দুটো গোলাপ নিয়ে বিছানায় বসলো। একটা অদিতির দিকে বাড়িয়ে অপরটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিয়ে চোখ টিপে বলল, আমার বন্ধু অ্যান্ড বন্ধুর সদ্য হওয়া গার্লফ্রেন্ডের জন্য দুটো গোলাপ আমার পক্ষ থেকে। অদিতি হেসে ফেলল। হালগোচে হেসে গোলাপটা হাতে নিয়ে ছোট করে বলল, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু ধ্রুব গোলাপটা নিল না। ইমন ধ্রুবর হাতে এবার জোর করে একটি গোলাপ ধরিয়ে দিয়ে হেসে হেসে বলল, কংগ্রেস মাম্মা, আপনার নতুন মিঙ্গল জীবনের জন্য। অদিতি হাতে ইমন গোলাপ দিয়েছে, ও সেটা হাতে নিয়ে লজ্জা চুপ করে বসে আছে। আবার মাঝে মধ্যে আর চোখে ধ্রুবকে দেখছে। ফুল হাতে ধ্রুবকে দেখাচ্ছে ভীষণ বিরক্ত। ফুল তুলে ধ্রুব জমেনি কোনো দিনই, এবারেও হলো তাই। ধ্রুব ফুলটা কর্কশভাবে চেপে রেখেছিল হাতে, বিরক্ত ভঙ্গিতে বলল, তাই বলে ফুল নিব্বা বাচ্চা আমরা এখনও? ইমন অবাক হয়ে বলল, আরে ফুল হচ্ছে প্রেমিকের আজন্ম সাথী, তোর না ভালো লাগলে অদিতিকে দিয়ে দে, ওর তো ফুল ভালো লাগে ভীষণ, রাইট অদিতি? অদিতি তাকিয়ে রইল, বলার চেষ্টা করলো, আমি। ধ্রুব ফুল হাতে অদিতির দিকে ফিরল। অদিতিও তাকালো। ধ্রুব ফুলটা দেখিয়ে ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলো, ফুল পছন্দ তোমার, নেবে এটা? অদিতি বোকার মতো তাকিয়ে রইল। কি বলা উচিত ওর? ফুল তো ধ্রুব নিজে থেকেই দেওয়া উচিত। সেখানে ধ্রুব বন্ধুদের সামনে ও বলবে যে আমার ফুল পছন্দ, আমাকে দাও এটা। ছি, কি বিদঘুটে লাগবে দেখতে ব্যাপারটা। অদিতি মানা করতে চাইল, ধ্রুব সেসবের ধার অব্দি ধারল না। ও সোজা অদিতির কানের পেছনে ফুলটা গুছিয়ে দিতে দিতে বলল, কিছু পছন্দ হলে বলা উচিত, আনিয়ে দেবো, ওকে? অদিতি ঘোর লাগা চোখে তাকিয়ে রইল অপলক ধ্রুবর দিকে। ও চোখগুলো আবার টলমলে হচ্ছে। এই প্রেমিক ধ্রুব এত মারাত্মক কেন? কেন সে সব কিছু ছেড়ে ছুড়ে অদিতির মতো মেয়েকে এভাবে মারাত্মকভাবে ভালোবাসতে জানলো? অদিতি যে কখন থেকে হাতে থাকা ফুলটা দেখে যাচ্ছে, কানের পেছনে ধ্রুবর গুজে দেওয়া ফুল। ভালো লাগায় শরীর মন ছেয়ে যাচ্ছে ওর। ধ্রুব বাকিদের সঙ্গে গল্পে মুশকুল। অদিতি এ যাত্রায় ঘড়ির দিকে চেয়ে বলল, আমার যাওয়া লাগবে এবার, হোস্টেলে কল আসবে বাড়ি থেকে। ধ্রুব গল্প থামিয়ে ঘড়ি দেখল। পুরো কুচকেও বলল, সবে 6টা বাজে, এত দ্রুত কেন? আর একটু থাকো আমার কাছে, আই এম সিক, টেক কেয়ার করো আমার। ধ্রুব এমন ছেলে মানুষের কথায় হেসে ফেলল অদিতি। হাসি থামিয়ে লাজুক গলায় বলল, বাড়ি থেকে কল আসবে আমার, আমাকে ওখানে না পেলে সমস্যা হবে। ধ্রুব হতাশ শ্বাস ফেলল। আবার পরিবারের অজুহাত, কিন্তু ও অদিতির দিকটা বুঝতে পেরে হার মেনে বলল, ঠিক আছে যাও, আমি তানিয়াকে বলে দিচ্ছি নিয়ে যাবে ও তোমাকে। অদিতি সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো।
কাঁধে ব্যাগ নিয়ে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। অসুস্থ ধ্রুবকে এভাবে ছেড়ে চলে যেতে ওর অপরাধ বোধ হচ্ছিল। ও ধীর গলায় বলল, আসি, ভালো থাকবেন, কাল আবার আসবো। ধ্রুব মাথা নেড়ে সায় দিল। অদিতি চলে যাচ্ছে। দরজা খুলে বেরিয়ে যাবার আগে আরেকবার ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখন ওর দিকে তাকিয়েছিল। অদিতি ঠোঁট হালকা টেনে মুচকে হাসল। ধ্রুবর তীক্ষ্ণ চোখ সেই হাসিতে নিমিষে ঠান্ডা হয়ে গেল। ধ্রুব মোহিত দৃষ্টিতে অদিতির দিকে চেয়ে হালকা হাসল। দুজনে হাসি দুজনের আজকের দিনটা পরিপূর্ণ করলো। অদিতি দরজা লাগিয়ে চলে গেল। ও যেতে পাশ থেকে রাজন এবার বিরক্ত হয়ে বলল, ভাইরে, এমন অসুস্থ অবস্থায় ফেলে চলে গেল ভাবি, আমার দুঃখ হইতেছে। ধ্রুবর মনটা খারাপ ছিল, তবুও ও উত্তর দিল। ওর ফ্যামিলি পাশ থেকে সুমন থামিয়ে দিয়ে বলল, ভাই, আমার মনে হচ্ছে আপনার প্রেম সাকসেসফুল হবে না। ভাবি শেষ মুহূর্তে যদি আপনার সঙ্গে চিট করে, ওনার বাবার মতের পক্ষে যদি উনি অন্য কাউকে বিয়ে করে ফেলে। ধ্রুব চিন্তিত হলো না, হালকা হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলল, ও এমন করবে না, এমন মেয়েও না। ধ্রুব বিশ্বাস দেখে সুমন ভ্রু কুঁচকে বলল, আপনি তো শিওর কীভাবে? ধ্রুব উত্তর দিল এ কথার, যদিও তেমন হতো তাহলে আমাকে শুরুতেই আমার এত কষ্ট এত সাফারিং দেখে ও হ্যাঁ বলে দিত, বাকি যা হওয়ার হয়ে যেত, সেসবের ও ধার ধারত না। কিন্তু ও সেটা করেনি। ভবিষ্যতের ভয়ে আমাকে ফিরিয়ে দিয়েছে বারবার। এখন যখন ও নিজে সবার সঙ্গে ফাইট করতে রেডি আমার জন্য, ঠিক তখন ও আমাকে হ্যাঁ বলেছে। আমি চিনি ওকে। শি উইল ডেফিনেটলি ফাইট ফর মি, ফর মাই লাভ। সুমন চেয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুবকে আজ বহুদিন পর এতটা খুশি দেখা যাচ্ছে। ওদেরও এটা দেখে ভালো লাগছিল ভীষণ, তাই কেউই এটা নিয়ে আর কথা বলালো না তেমন। এবার ইমন পাশ থেকে বলল, এরপর রিলেশন তো হয়ে গেল মামা, জিতে গেলা তুমি। ধ্রুব উত্তর দিল না। রাজন বলল, ভাই, তন্ময়ের কী করবেন? ওরে এবার আমরা সবাই দেখে নিব। কত বড় বড় কথা বলছে না আপনার সামনে। ওর জিব্বা টেনে ছিঁড়মুনি এবার। আপনি একবার ডিসচার্জ পাইয়া যান। ধ্রুব এবার উত্তর দিল, বাঁকা হাসি ঠোঁটে রেখে রহস্য করে বলল, কালকে দেখা হচ্ছে ওর সঙ্গে। মেসেজে ও রেডি থাকতে বলিস। ইমন বলল, তোর ডিসচার্জ হবে পরশু, কাল কীভাবে? ধ্রুব পাতা না দিয়ে বলল, তুই জাস্ট তন্ময়কে আমার নামটা আরবার মনে করিয়ে দে, বাকিটা আমি দেখে নিয়েছি আগামীকাল। নাও তন্ময় ইজ গোয়িং টু ডিসচার্জ টোটালি বাই দিস ধ্রুব ইয়ামিন। ধ্রুব কপালে ব্যান্ডেজ নিয়ে ওই অসুস্থ অবস্থাতেই আজ ভার্সিটি আড্ডাখানায় বহুদিন পর এসেছে। এতদিন পর ধ্রুবকে ভার্সিটিতে, অথচ অসুস্থ দেখে জুনিয়ররা একে একে এসে জিজ্ঞেস করে যাচ্ছে ওদের প্রিয় সিনিয়র ধ্রুব ভাইয়ের কী করুণ অবস্থা। চোখে দেখা যাচ্ছে না এসব। বুকটা যেন ফেটে যাচ্ছিল আর এক একজনের। ওরা সবাই দেখা করে যাওয়ার পর ধ্রুবর ক্লান্ত ভঙ্গিতে শার্টের হাতা ফোল্ড করতে করতে ইমনকে বলল, তন্ময় কই, বলিসনি ওকে আমি দেখা করতে চাইছি? ইমন এবার গড়িমসি করা শুরু করলো। অপ্রস্তুত গলায় বলল, বলেছিলাম তো, রাস্তায় মনে হয়। ধ্রুব শার্টের হাতা ফোল্ড করেছে। ওর হাতের ঘন লোম ভেন্সগুলো ভেসে উঠেছে শ্যামলাটা তকটায়। ওর সামনে সাইনবোর্ড লাগানো, এখানে ময়লা ফেলবেন না। ধ্রুব এসব মানে না। একটু আগে খেয়ে শেষ করা কোকের খালি বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। অলস ভঙ্গিতে সিগারেট ঠোঁটে চেপে লাইটার পকেট থেকে বের করলে ইমন দ্রুত ওর হাত চেপে ধরে। ধ্রুব এক হাতে লাইটার আর ঠোঁটে সিগারেট চাপা অবস্থায় এক ভ্রু কুচকালো। ইমন সরাসরি কড়া গলায় বলল, সিগারেট খাবি না একদম, অন্তত একটা সপ্তাহ ওয়েট করে নে না ভাই। ধ্রুব ইমনের কথাতে ভ্রু কুচকে ফেলল। পরপর ও চেপে রাখা হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সিগারেট লাইটার দিয়ে আগুন ধরাতে ধরাতে বলল, জ্ঞান ছাড়িস না, মাথাটা ঠান্ডা করা লাগবে। ইমন হতাশ, চূড়ান্ত হতাশ। তাই ও না পারতে এবার আসল চাল ছেড়ে দিল। বাঁকা হেসে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, আচ্ছা, ভাবিকে কল দেব, জানাবো তার প্রেমিক ধ্রুব খাচ্ছেটা কি। ধ্রুব সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে তারপর ধোয়া ছাড়লো আকাশের দিকে। উদাস গলায় বলল, পাবি না এখন, ক্লাসে ও। ইমন হেসে হেসেই বলল, সমস্যা নেই, আমি ছবি তুলে রাখতেছি আপনার। আপনি যে সিগারেট খাচ্ছেন ভাবিরে বললে খবর আছে তো। ধ্রুব বিরতি নিল। আঙুলের ফাঁকে সিগারেট রেখে ভ্রু কুচকে তাকালো ইমনের দিকে। গা ছাড়া ভঙ্গিতে বলল, তোর কি মনে হচ্ছে ধ্রুব ওকে ভালোবেসে দেখে সম্পূর্ণ ওর আয়ত্তে চলে গেছে? লিসেন, আমাকে এত সহজে বদলানো যাবে না। সবচেয়ে বড় কথা, ও এভাবেই আমাকে এই রূপে ভালোবেসেছে। ওর সমস্যা থাকলে নিশ্চয়ই আমাকে হ্যাঁ বলতো না। ধ্রুব কথাটা বলে আবারও সিগারেট ঠোঁটে চাপালো। ওপাশে ইমন হতাশ চোখে ওকে দেখতে লাগলো।
মনে মনে ভাবি, এই যে আঙ্কেল এত আশা নিয়ে বসে আছেন, একদিন ধ্রুব ঠিক হয়ে যাবে, সেই আশা যে দুরাশা হয়ে যাচ্ছে, সেটা উনি জানলে কি হবে? মনে তো হচ্ছে না এই জেদে ধ্রুবকে অদিতি অবধি সোজা করতে পারবে। হঠাৎ করে তন্ময়কে একটা ফুলের বুকে হাতে ওদের দিকে আসতে দেখা গেল। ইমন ওকে দেখে কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ওর ভয় হচ্ছে আজ ধ্রুব সব শুনলে কুরুক্ষেত্র বানিয়ে দেবে নির্ঘাত। ইমনের পিঠে ঘা পড়বে কে জানে। তন্ময় এসে ওদের সামনে দাঁড়াতেই ইমন গলা কেসে কিছুটা সরে দাঁড়ালো ধ্রুব থেকে। ধ্রুব সিগারেট ততক্ষণে জুতো দিয়ে পিষে সোজা হয়ে দাঁড়িয়েছে, মুখোমুখি হয়েছে তন্ময়ের। তন্ময়ের জন্য ধ্রুবর ওসব কিছু ধারলই না, শুধু ধ্রুবর হাতে ফুলের বুকেটা ধরিয়ে দিল। ধ্রুব বিস্মিত ভঙ্গিতে হাতে ধরে রাখা বুকেটা দেখে আবার তন্ময়ের দিকে ভ্রুকুচকে চাইল। তন্ময় গাল ভরে হেসে বলল, কংগ্রাচুলেশন ধ্রুব ভাই, অদিতি ভাবি ইজ ফাইনালি ইয়োর্স। ধ্রুব এক হাতে বুকে নিয়ে থম হয়ে দাঁড়িয়ে আছে। তন্ময়ের ভাবগতি ও সুবিধার লাগছে না। তন্ময় মুহূর্তেই এমন রং বদলে ফেলে ওকে অবাক করলো। রাজন পাশ থেকে এসব নাটক মঞ্চ দেখে তন্ময়ের দিকে তেড়ে গিয়ে বলল, ওই পোলা, ভাইয়ের পা ধরে মাপ চাওয়ার বদলে তুই ভাইরে কংগ্রেস জানাস? ট্রিক্স খাটাস ভাইয়ের লগে? তন্ময় হেসে ফেলে বলল, ট্রিক্স? ওটা আমি না, আপনাদের ভাই ধ্রুব ভাইয়ের বাবা খাটিয়েছে, মানে আমাদের খাদ্যমন্ত্রী সৌরভ ইয়ামিন। ধ্রুব ভ্রুকুচকে প্রশ্নবোধক চোখে চেয়ে রইল তন্ময়ের দিকে। জিজ্ঞেস করলো, মানে? তন্ময় জবাব দিল অলস ভঙ্গিতে, আপনার সামনে থাকা ইমন ভাইকে জিজ্ঞেস করুন, সেই তো আমাকে টাকা দিয়েছে যেন আমি আপনাকে বাজির কথা বলে উস্কে দেই, রাইট ইমন ভাই? ইমন ঠক গিলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ভ্রু বাকি ইমনের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, তন্ময় এসব কী বলছে? ইমন শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলো, ভাই আমি বুঝে বলছি, তুই ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, ওকে? ধ্রুব এখনও কিছুই বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে ইমন কোন সাহসে ওর বন্ধু হয়ে সৌরভের সঙ্গে তাল মিলিয়েছে। তবুও ইমনকে ও আঘাত করতে চায় না, তাই ঠান্ডা গলায় বলল, হয়েছে কি বল? ইমন বলা শুরু করে, তুই অদিতির প্রতি শুরুর দিন থেকে দুর্বল ছিলি, এটা তুই স্বীকার না করলেও আমরা জানতাম, দেখেছি আমরা তোর পাগলামি। ওই দিন অদিতি অজ্ঞান হয়ে গিয়েছিল না, তুই তুই ওকে অবস্থাতেই দেখেও ওর পাশ অবধি যাসনি। অবশ্য পরবর্তীতে গেছিস যখন অন্য পুরুষ ওকে ছোঁয়ার চেষ্টা করেছিল, তুই নিজেকে অদিতির পাশে ভাবতেও হীনমন্যতায় ভুগছিলি। আঙ্কেল হয়তোবা সেটা বুঝতে পেরেছে, উনি আমাকে একদিন ওনার অফিসে ডাকেন। আমি ওই দিন তোকে ভার্সিটি রেখে ওনার অফিসে যাই। আঙ্কেল আমাকে তোর অদিতির ব্যাপারে সব বলতে বলে। আমি সব বলি যে তুই ওকে ভালোবাসিস কি না, তুই শিওর না, তুই কখনোই আগাবি না অদিতির দিকে, চাইবি না তোর এই নষ্ট জীবনে কোনো মেয়ে আসুক। আঙ্কেল সেটা বোঝে, আমাকে বলে, তুই যেমন রাগে যেতি, তোকে একমাত্র উস্কে দিতে পারলেই অদিতির কাছে তুই যাবি, ওকে কনফিডেন্স করবি। তাই আঙ্কেল নিজে আমাকে তন্ময় বাজি ধরার বুদ্ধিটা দিলেন। আমি ভাই বিশ্বাস কর, শুরুতে মানা করেছি কসম, কিন্তু আঙ্কেল চাইছিলেন তুই ভালো হ, সুস্থ জীবন কাটা। অদিতি ভালো মেয়ে, যে তোকে তোর এই নষ্ট জীবন থেকে ছিনিয়ে নিয়ে আসবে। অদিতির মধ্যে আঙ্কেল আশা দেখেছিলেন, তাই আমিও তোর ভালোর কথা ভেবে শেষ অবধি রাজি হই। ওই দিন ভার্সিটি এসে তন্ময়ের সাথে কথা বলি, তন্ময় আমার পরিচিত হওয়ায় রাজি হয়ে যায়, ব্যাস বাকিটা এ অবধি এসে পৌঁছে যায়। ধ্রুব হতভম্ব, ও চোখ কপালে তুলে শুনে যায় এসব। ওর ফিলিংস নিয়ে খেলা হচ্ছিল এতদিন। ধ্রুব রাগের মাথায় ইমনের দিকে তেড়ে যায়, ইমনের দিকে। ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, শালা, তুই কেন আমার বাপের লগে মিলে এমন ফালতু বুদ্ধি করবি? তোকে তো আমি। ইমন ধ্রুবর গলা ধরে রাখা দু হাতে চেপে বোঝানোর চেষ্টা করে, ভাই তোর বাপ তোর ভালো চায়, তুই আল্লাহর ওয়াস্তে এটা মানতে শেখ ধ্রুব। ধ্রুব ইমনের কলার চেপে ধরে চেঁচিয়ে উঠে আবার বলল, দরকার নেই আমার তার লোক দেখানো, ভালো, তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বাপের সঙ্গে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। ধ্রুবর চোখ মুখ অস্বাভাবিক, রাগ মাথায় চেপে আছে। ইমন ওই রাগের চেহারার দিকে চেয়ে হেসে ফেলল, বলল, আঙ্কেল যে তোর বাপ, যে স্বীকার করেছিস তাহলে? ধ্রুব ইমনের এ কথা অতিষ্ঠ হয়ে ওর কলার ছেড়ে দিয়ে সরে গেল, আঙ্গুল উঁচিয়ে শাসালো, সে আমার বাবা নয়, হি ইজ জাস্ট আমার মায়ের হাজব্যান্ড, যে চিট করেছে আমার মায়ের সঙ্গে, নাথিং মোর। ধ্রুব এরপর বড় বড় পা ফেলে বাইকে গিয়ে বসে। ইঞ্জিন চালু করেছে। ইমন সেটা দেখে দ্রুত এগিয়ে গিয়ে ধ্রুবর হাতটা ধরে বলল, ভাই আমি তোর ভালোর জন্যই। ধ্রুব ইমনের হাত ঝাড়া মেরে ছাড়িয়ে দিয়ে বলল, ভার্মে যা, তুই আর ভালো তোর, যা এখন আমার বাবার লগে মিলমিশ করে বুদ্ধির গোডাউন খোল, আমার কাছে আসার দরকার নেই। ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করে শোষো আওয়াজে চলে গেল।
কোথায় ও যেতে পারে জানি ইমন। ও যেতে ইমন তড়িঘড়ি করে অদিতিকে কল করলো। ওপাশে কল ধরলে ইমন বলল, অদিতি বোন আমার, তোমার প্রেমিক রাগ করে বাইক নিয়ে ভার্সিটি থেকে হাওয়া। কোথায় যেতে পারে আমি তোমাকে অ্যাড্রেস দিচ্ছি। ও রাগটা কমাও গিয়ে, না হলে তুমি আমি সবাই ফিনিশড। অদিতি শোনে প্রশ্নবোধক গলায় বলল, কিন্তু ভাইয়া তার তো এখন হসপিটালে থাকার কথা। আমি হসপিটালের দিকেই যাচ্ছিলাম এখন। ইমন অতিষ্ঠ গলায় ধ্রুব নামে বলল, কি আর বোঝাবো তোমাকে, ওটা ধ্রুব অদিতি, ওর মতি করতে বোঝা কার সাধ্য। সমস্যা নেই, ধীরে ধীরে চিনে যাবে তুমি। এখন যাও, ও রাগটা কমিয়ে দিয়ে আসো, না হলে ওর বাবার আজ আর রক্ষে নেই ওর কাছ থেকে। অদিতি সঙ্গে সঙ্গে ইমনকে শান্ত করতে বলল, জি ভাই আমি যাচ্ছি, চিন্তা করবেন না। বৃষ্টি নেমেছে মেঘলা আকাশ চিরে, নদীর তীর জুড়ে কুয়াশার মতন ধোয়া, বাতাসে ভিজে যাওয়া মাটির গন্ধ। ধ্রুব বাইক থেকে নেমে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। ভেজা চুলগুলো তার কপালে লুটিয়ে পড়েছে, শার্ট ভিজে গায়ে সেটে গেছে। বাইরেটা যতটা শান্ত দেখাচ্ছে, চোখে ঠিক ততটাই ঝড়ের মতো রাগ আর হতাশার ছাপ। ও ইমনের কাছে এসব আশা করেনি। সৌরভ ইয়ামিনের দয়াও চায় না। সৌরভ ইয়ামিন ওর কিচ্ছু না, নাথিং। ধ্রুব আজ অবধি যা পেয়েছে সব নিজের জোরে পেয়েছে, অদিতিকেও তাই। অথচ অদিতিকে পাওয়ার পেছনে অর্ধেক হাত যে সৌরভের, সেটা মানতেই চাইছে না ধ্রুব। হঠাৎ অদিতি ছাতা হাতে দাঁড়িয়েছে ধ্রুবর পেছনে। ওখানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে কি করছেন ধ্রুব? ঠান্ডা লাগবে, ছাতার নিচে আসুন। ছাতার নিচে দাঁড়িয়ে থাকা অদিতির কণ্ঠে অনুনয় চিন্তিত ও ধ্রুবর জন্য। ধ্রুব ভিজেছে, ওর নাকের পাতার লাল টকটকে, চোখ মারাত্মক লাল হয়ে গেছে। আজ জ্বর উঠবে নির্ঘাত। অদিতি আবারও বলল একই কথা। ধ্রুব জেদ কেন দেখাচ্ছেন? ছাতার নিচে আসুন প্লিজ। ধ্রুব যেন শুনতেই পায়নি, তার কপালে শিরাগুলো উত্তেজনা টানটান হয়ে আছে। অদিতি আবার ডাকলো, ধ্রুব। ব্যাস এতটুকুতেই। ধ্রুব সঙ্গে সঙ্গে পেছন ফিরে অদিতির দিকে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে ওর ছাতা ছুঁয়ে গেলে দু হাত চেপে ধরে ওর বাহু শক্ত ভঙ্গিতে। অদিতি ভয় পেয়ে গেল, চোখ ছোট ছোট করে ধ্রুব রাগী সত্তা দেখতে থাকলো। ধ্রুব চিৎকার করে বলল, তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকেও হিস করেছে রাইট? খবরদার অদিতি, তুমি ধ্রুবকে ভালোবেসেছো। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না, তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আই সোয়ার আমি তাকে খুন করে ফেলবো। অদিতি কিছুটা হতবম্ব হলেও নিজেকে সামলে নিয়ে কম্পিত গলায় বলল, ধ্রুব ঠান্ডা হন, কী হয়েছে আপনার? কে উস্কাবে আমায়? ধ্রুব থেমে গেল, অদিতির ভয়ত মুখের দিকে চেয়ে। ওর অপরাধ বোধ হলো হঠাৎ। দ্রুত ওকে ছেড়ে দিয়ে সরে গিয়ে দুহাতে মুখ চেপে ধরে জোরে সোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি সব দেখতে থাকে, তারপরও অনেকটা সাহস নিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার রাগ দেখুন আকাশেরও সহ্য হয়নি, তাই কেঁদে ফেলেছে। ধ্রুব মুখ থেকে হাত সরালো, অদিতির দিকে চেয়ে রইল। মিনিট কয়েক কেটে গেল। ধ্রুব এখন নিজের কপালে হাত দিয়ে চেপে ধরেছে। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখে চেপে রাখা হাতটা ধরল। আলতো করে ধ্রুবর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনি আমার প্রেমিক ধ্রুব, ব্যাস এতটুকুই আমি জানি আপনার ব্যাপারে। আমাকে আর বাদবাকি কে কী বলল আমি জানি না, জানতে চাইনি কোনো দিন। ধ্রুব তাকিয়ে রইল অদিতির গোলগাল মুখের দিকে। ধ্রুবর দিকে অদিতির আকর্ষণ ধ্রুবকে আবারও মুগ্ধ করলো। ধ্রুব তার রাগ হতাশা যেন ধুয়ে যেতে লাগলো বৃষ্টির জলে। অদিতির চোখে ভরসা, ভালোবাসা, যা ধ্রুবর এতদিন খুঁজে ফিরেছে। বৃষ্টির শব্দ আরও তীব্র হয়ে উঠল। দুজনে দাঁড়িয়ে রইল নদীর পাড়ে, যেন এই মুহূর্তে থমকে গেছে। আকাশের গর্জনে পুরো পরিবেশ যেন কেঁপে উঠেছে। হঠাৎ এক বিকট বাজ পড়তে অদিতি আচমকা ভয়ে ধ্রুবর পিঠ খামচে ওকে জড়িয়ে ধরে ফেলল। অদিতি ধ্রুবর বুকে মাথা গুজে চোখ মুখ শক্ত করে রেখেছে। ধ্রুব এমন ব্যবহারে থমকে গেল। এক মুহূর্তের জন্য সব কিছু স্তব্ধ হয়ে গেল যেন। ধ্রুব মাথাটা নামিয়ে অদিতির মুখের দিকে তাকালো। বৃষ্টির জল বেয়ে নামছে অদিতির মুখের কোণে, ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ধ্রুব আবার আকাশের দিকে তাকালো। আকাশ ছিঁড়ে বিদ্যুৎ নেমে আসে, আর বৃষ্টির ধারা যেন আজ থামার নামই দিচ্ছে না, যেন সুযোগ করে দিচ্ছে দুজন যেন আরও কাছে আসে। যতটা কাছে আসলে আর ফিরে যাওয়া যায় না। ধ্রুবর ভেতরে যেন এক নিষিদ্ধ ঝড় বইছে। এই পরিবেশ, এই মুহূর্তে সব কিছু তার ভেতরে সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিচ্ছে। কিছু নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে চাইছে। ধ্রুব ধীরে ধীরে অদিতির পিঠে হাত রাখলো, তারপর শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে রইল অনেকক্ষণ।
ধ্রুব কিছু সময় পর ধীরে ধীরে অদিতির ঘাড়ের ওপর ঝুঁকলো। তার ভেজা চুলগুলো নরম হাতে আলতো করে একটু চুমু খেতে অদিতি চমকে উঠে ধ্রুবকে ছেড়ে দুপা পিছিয়ে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল, তার চোখে এক অদ্ভুত নেশা খেলা করছে। অদিতি নিঃশব্দে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, তার চোখে আতঙ্ক, বিভ্রান্তি, ভয়ে। ও ঘাটা এক হাতে চেপে ধরে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে অস্থির শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব এসব দেখে না, ওর কাছে মনে হচ্ছে হয়তো বা অদিতি লজ্জা পাচ্ছে। ও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, অদিতির কোমর আলতো করে ধরে ওকে আবার নিজের কাছে টেনে আনলো। অদিতির ঠোঁট কাঁপছে, বুক ধড়ফড় করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে। ধ্রুব অদিতির ভেজা ঠোঁটের দিকে একবার চেয়ে দেখলো, কি নেশা লেগে আছে ওই কোমল ঠোঁটে, ধ্রুবকে আচ্ছন্ন করে দিচ্ছে যেন। ধ্রুব এবার অদিতির চোখের দিকে তাকিয়ে ঝুঁকে ফিস ফিস করে বলল, আই ক্যান্ট রেসিস্ট মাইসেলফ অদিতি, ক্যান আই কিস ইউ জাস্ট একবার। অদিতি সারা গা এই এক কথাতেই যেন জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ধ্রুব অদিতির নীরবতাকে আবারও ওর লজ্জা, ওর সম্মতি ভেবে ভুল করে বসলো। ধীরে ধীরে ধ্রুব এগিয়ে আসে অদিতির তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। অদিতি চোখ খেঁচে ধ্রুব শার্টের বুকে পকেটে অংশ শক্ত করে নিজের মুষ্টিতে চেপে রেখেছে। তাকে আটকাতে চাইছে, কিন্তু তার হাত যেন আর এক ফোঁটা শক্তি বেঁচে নেই। ঠিক তখন তাদের ঠোঁট প্রায় ছুঁই করছে আবেশে ধ্রুব নাস্তানাবুদ। ঠিক তখনই অদিতি আচমকা ধ্রুবকে শক্ত করে ধাক্কা দিল। ধ্রুব চোখ খুলে কয়েক কদম পিছিয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো অদিতির দিকে। অদিতি চোখে রাগ, এই প্রথম ধ্রুবকে ওর অসহ্য লাগছে। অদিতির চোখের জল টলমল করছিল। ও ধ্রুবকে হতভম্ব চোখ দুটোর দিকে চেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো শহুরে মেয়ে নই, এসব স্পর্শ কিস আমার কাছে এসব আশা করবেন না। আপনার কাছে আমাকে ব্যাক ডেটেড লাগতে পারে, মনে হতে পারে আমি কোনো গাইয়ামি, কিন্তু কিন্তু ধ্রুব, আমি অনেক ভীতু এসব ব্যাপারে। আমি আমি সরি। অদিতির গলা কাঁপছে, ও দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। ধ্রুব দাঁড়িয়েছে, ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব হচ্ছিল কি অদিতির ইচ্ছের বিরুদ্ধে। শিট, মনে মনে ধ্রুবর অপরাধবোধ হলেও মস্তিষ্ক যেন চেপে ধরেছে। অদিতি তাকে ধাক্কা দিয়েছে, ওকে অপমান করেছে। অদিতি কেন শুরুতে মানা করেনি, কেন চুপ ছিল? তাহলে ধ্রুব এতদিন নিশ্চয়ই আগাতো না। অদিতির চুপ থাকাকে ধ্রুব সম্মতি ভেবেছে। এটাতে ধ্রুবর দোষ কোথায়? রিলেশনশিপে তো এসব নর্মাল। এরপর ধ্রুব হঠাৎ থামলো। দোষ কি অদিতির? হয়তো বা ওই এগিয়েছে। ধ্রুব থামলো, চোখ বুজে অন্য পাশে ঘুরে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল, আজ থেকে ও অদিতিকে ছোবে না, এক ফোঁটাও না।